ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি তোমাদের পরের ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্মিত নবম শ্রেণীর পাঠ্যক্রমে পরমাণুর গঠন। এটা আমার তৃতীয় ভিডিও। তো এর আগে দুটো ভিডিও ছিল। আমরা যেখানে শেষ করেছিলাম সেকেন্ড ভিডিওতে, যে রাদারফোর্ডের পরমাণু মডেল বা অ্যাটমিক মডেল, সেখানে বলা হয়েছিল যে কিছু ত্রুটি দেখা গেছে। পরবর্তীকালে বিজ্ঞানী নিলস বোর সেই ত্রুটিগুলো সংশোধন করেন। তো চলো দেখে নিই রাদারফোর্ড এর পারমাণবিক মডেলে যে সমস্ত ত্রুটি দেখা গেছিল সেই ত্রুটিগুলো কীভাবে বোর কীভাবে সংশোধন করেন। বোর 1913 সালে, তার আগে একটা গল্প বলে নিই যে রাদারফোর্ডের পারমাণবিক মডেলে যে দুটি ত্রুটি দেখা গেছিলো, ফার্স্ট ভিডিও যদি সেকেন্ড ভিডিও যদি না দেখে থাকো তাহলে একটু ছোট্ট করে দেখে নাও। বলা হয়েছিল যে দুটো সমস্যা দেখা গেছিলো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে, যে পরমাণুর স্থায়িত্ব অর্থাৎ ইলেকট্রনগুলি ধীরে ধীরে নিউক্লিয়াসের উপরে এসে পড়বে এবং যার ফলে পরমাণুর অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আরেকটা বলা হয়েছিল যে বর্ণালী বা স্পেকট্রাম, সেখানে বলা হলো যে বর্ণালীর সৃষ্টি হবে সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রাম সৃষ্টি হবে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে দেখা যাচ্ছে যে না, এটা রেখা বর্ণালী, পরমাণুর ক্ষেত্রে রেখা বর্ণালীর সৃষ্টি হয়। তো সেই দুটো এক্সপ্লেনেশন, সেই দুটো ত্রুটি কিন্তু বোরের মডেল থেকে কিন্তু পরিষ্কার সেটা সংশোধন করা যায়। তো চলো, এই কারণের জন্য কিন্তু রাদারফোর্ড বিজ্ঞানীর ছাত্র, নোবেলজয়ী ছাত্র বলা যেতে পারে, বিজ্ঞানী নিলস বোর, তিনি 1902 সালে রাদারফোর্ড তার কাজ শুরু করেন অ্যাটমিক মডেলের উপরে। 1911 সালে সেটা পাবলিশড হয়। 1913 সালে কিন্তু বোর সেই ত্রুটিগুলো সংশোধন করেন। তো বোর কীভাবে ত্রুটিগুলো সংশোধন করেন, এবং বোরের যে মডেলটা বলা হয় তাকে বোরের পরমাণু মডেল বা রাদারফোর্ড বোরের পরমাণু মডেল হিসাবে পরিচিত। বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পারমাণবিক মডেলের স্থায়িত্ব এবং বর্ণালী ব্যাখ্যা করেন। বিজ্ঞানী নিলস বোরের তথ্যটি কিন্তু শুধুমাত্র একটি ইলেকট্রন অর্থাৎ পরমাণুর সবথেকে বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে এরকম মৌলগুলোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, যেমন হাইড্রোজেন। আবার ধরো ইলেকট্রন বিশিষ্ট আয়ন, যেমন এদের ক্ষেত্রেও কিন্তু বোরের তত্ত্বগুলি প্রযোজ্য। বোরের তত্ত্ব বলা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেলের স্বীকার্যগুলি কি। প্রথম স্বীকার্যতে বলা হচ্ছে যে সুস্থিত কক্ষপথ, অর্থাৎ যেখানে রাদারফোর্ড বললেন যে কোনো কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো আবর্তন করবে, সেখানে বোর বললেন সুস্থিত কক্ষপথ অর্থাৎ কতগুলি বাইরের পরমাণুর বা ইলেকট্রনগুলি কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথেই আবর্তন করতে পারে নিউক্লিয়াসের চারপাশে কতগুলি স্থায়ী কক্ষপথ নিয়েই আবর্তন করবে। এবং এখানে বলা হলো যে প্রতিটি কক্ষপথের শক্তি কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথের শক্তি কিন্তু নির্দিষ্ট হবে। দ্বিতীয়ত বললো অপরিবর্তিত শক্তি, হেডিং করা হয়েছে দেখো, অপরিবর্তিত শক্তি। এটাতে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রনটি একটি স্থায়ী কক্ষপথে আবর্তন করে ততক্ষণ কোনো শক্তির পরিবর্তন হয় না। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি ততই বৃদ্ধি পায়। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে যাব, নিউক্লিয়াস যদি এটা হয় তাহলে ধীরে ধীরে এইভাবে সার্কেল করে কক্ষগুলো থাকবে, তো কাছের শক্তি কম হবে, দূরের শক্তি বেশি হবে, তাই সেভাবে বলা হলো যে যত নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি ততই বৃদ্ধি পায়। তারপরে বলা হলো শক্তির শোষণ ও বিকিরণ। কি বলা হচ্ছে, ইলেকট্রন যখন উচ্চ শক্তি সম্পন্ন সুস্থির কক্ষ থেকে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে লাফায়, অর্থাৎ উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে লাফিয়ে পড়বে, তখন শক্তির বিকিরণ ঘটবে। আবার যখন ইলেকট্রনটি নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে স্থানান্তরিত হবে তখন কিন্তু শক্তির শোষণ হয়। ইলেকট্রনগুলি দুটি কক্ষের মাঝামাঝি জায়গায় কিন্তু থাকতে পারে না, এটা বলা হলো। দেখো, ধরা যাক যে এটা একটা নিউক্লিয়াস, এখানে প্রোটন এবং নিউট্রন আছে। প্রোটন থাকার জন্য, যেহেতু নিউট্রন একটি নিস্তড়িত কণা, তাহলে এখানে নিউট্রনটা নিস্তড়িত হওয়ার জন্য এবং প্রোটন ধনাত্মক হওয়ার জন্য নিউক্লিয়াসটাকে বলা হচ্ছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। এরপর দেখো কক্ষগুলো একটি নির্দিষ্ট কক্ষপথ বলছে। এই কক্ষটাকে বলা হচ্ছে কে কক্ষ।
এই কক্ষটাকে বলা হচ্ছে এল কক্ষ। তারপর সিমিলারলি বলা হচ্ছে এই কক্ষটাকে বলা হচ্ছে এম কক্ষ, এটা 3 নম্বর কক্ষ, এটাকে বলা হচ্ছে এন কক্ষ। সিমিলারলি এরকমভাবে চলতে থাকবে। তাহলে এই যে কক্ষপথগুলোর কথা বলা হলো, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ। কে কক্ষ হচ্ছে প্রথম কক্ষ, এল দ্বিতীয়, এম তৃতীয়, এন চতুর্থ। তো যখন ইলেকট্রনগুলি কি করবে, কে কক্ষের শক্তি কিন্তু কম, এল কক্ষের শক্তি কিন্তু তার থেকে একটু বেশি, এম কক্ষের শক্তি আরেকটু বেশি, এন কক্ষের শক্তি আরেকটু বেশি, এভাবে যতগুলো আসবে ততগুলো কিন্তু শক্তি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে। তো এবার যখন বলা হলো যে পরমাণু উচ্চ শক্তি স্তর থেকে, উচ্চ শক্তি স্তর মানে কোনটা, এন কক্ষ, এন কক্ষ থেকে কে কক্ষ, এন কক্ষ থেকে এম কক্ষ, এন কক্ষ থেকে এল কক্ষ, যদি এভাবে ইলেকট্রনগুলি স্থানান্তরিত হয় তাহলে কী হবে, শক্তির বিকিরণ হবে। আর যদি কে কক্ষ থেকে এল কক্ষে যেতে হয় বা নিম্ন স্তর থেকে উল্টোটা ঘটে, অর্থাৎ নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যেতে হয়, অর্থাৎ কে কক্ষ থেকে এল কক্ষ, কে কক্ষ থেকে এম কক্ষ, কে কক্ষ থেকে এন কক্ষ, যদি এইভাবে যেতে থাকে তাহলে কিন্তু শক্তির শোষণ ঘটবে। তাহলে এটা বলা হলো এখানে। এবার অপরিবর্তিত, অর্থাৎ কে কক্ষে কিন্তু দ্বিতীয় যে পয়েন্টটা বলা হচ্ছে যে কে কক্ষের শক্তি কিন্তু কনস্ট্যান্ট, কে কক্ষের শক্তি কনস্ট্যান্ট, আবার এল কক্ষেরও শক্তি কনস্ট্যান্ট, এম কক্ষেরও একটা নির্দিষ্ট শক্তি আছে, এন কক্ষেরও একটা নির্দিষ্ট শক্তি আছে। তো এই হচ্ছে পরমাণু বোরের পরমাণু মডেল, এবং এটাকে নাম দেওয়া হয়েছে রাদারফোর্ড বোরের পরমাণু মডেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা বোরের পরমাণু মডেল। বিজ্ঞানী বোর ছিলেন রাদারফোর্ডের ছাত্র, তিনি পরবর্তীকালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। তো এই হচ্ছে বোরের অ্যাটমিক মডেলের কক্ষপথ সমূহ কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে একটু দেখো। এখানে বলা হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক স্বীকার্য থেকে ইলেকট্রনগুলি একটি সুস্থির কক্ষপথে, যেটা বলা হলো ইলেকট্রনগুলি একটি নির্দিষ্ট সুস্থির কক্ষপথে আবর্তন করে। এই সুস্থির কক্ষপথকে কক্ষ বা শক্তিস্তর বলে, অর্থাৎ কে শক্তিস্তর এটা হবে, কে শক্তিস্তর, এটা এল, এটা এম, এটা এন, এইভাবে কিন্তু থাকবে। কে কক্ষে এখানে ইলেকট্রন সংখ্যা এবং কক্ষে ইলেকট্রন সংখ্যা, এই কক্ষে ইলেকট্রন সংখ্যা, এগুলো কিন্তু নির্দিষ্ট থাকবে, এবং সেটা বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা কিন্তু বিভিন্ন পরমাণুর ক্ষেত্রে বিভিন্ন রকম হবে। তা আমরা যখন ইলেকট্রন বিন্যাস শিখব, এই বোরের তথ্য থেকেই কিন্তু ইলেকট্রন বিন্যাসটা কিন্তু সৃষ্টি হয় এবং ইলেকট্রন বিন্যাস করতে আমরা সমর্থ হয়। তো সেই ইলেকট্রন বিন্যাসটা যখন শিখবো তখন কিন্তু আজকেই শিখবো, এই ভিডিওতেই শিখবো, তো যখন শিখবো তখন তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। তো প্রথম কক্ষটাকে বলা হচ্ছে কি, n=1, প্রথম কক্ষটাকে বলা হচ্ছে n=1, মানে প্রথম কক্ষ বা কে কক্ষ, n=2 দ্বিতীয় কক্ষ বা এল কক্ষ, n=3 বা তৃতীয় কক্ষ, n=4 মানে চতুর্থ কক্ষ বা এন কক্ষ, n=5 মানে বলা হচ্ছে ও কক্ষ, পঞ্চম কক্ষ। এটা বলছে প্রতিটি কক্ষের শক্তি নির্দিষ্ট এবং নিউক্লিয়াস থেকে যত বেশি দূরে যাওয়া যায় তার কিন্তু শক্তি, কে কক্ষের শক্তি কম এবং নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া যাবে শক্তি বেশি, শক্তি স্তরগুলির শক্তি কিন্তু আরও বেশি হবে, উচ্চ শক্তি স্তরে পৌঁছাবে। তো কে >L, এম >N, এটা ও, এটা মনে রাখবে, এটা কিন্তু শক্তি স্তরের কিন্তু এখানে এমসিকিউ কোয়েশ্চেন হয়। তো চলো শুরু করা যাক পরেরটায়। বলছি মৌলের পারমাণবিক সংখ্যা, আমরা কিছু এখন বেসিক ডেফিনেশন বলতে পারো, সংজ্ঞা পড়বো এখান থেকে, দেখে রাখো। পারমাণবিক সংখ্যা কাকে বলা হচ্ছে, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে, অর্থাৎ যতগুলি প্রোটন থাকবে, যতগুলি কোনো পরমাণু সাধারণত নিস্তরিত হয়, যদি পরমাণু হয় তাহলে পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সেম হবে, আমরা এর আগেও দেখেছি। তাহলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত একক ধনাত্মক আধানের সংখ্যাকেই, একক ধনাত্মক সংখ্যা মানে কি, ধনাত্মক আধানের সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যাকেই বলা হচ্ছে, প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। কোনো মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সমূহকেই বলা হচ্ছে প্রোটন সংখ্যা। বলা হচ্ছে নিস্তরিত পরমাণুর কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহের মোট সংখ্যার সাথে পারমাণবিক সংখ্যা সমান হয়, কিন্তু শুধুমাত্র সেটা পরমাণুর ক্ষেত্রে হবে, কিন্তু আয়নের ক্ষেত্রে নয়। তোমরা জানো যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সেটা কী হয়ে যায়, ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়। ধনাত্মক আয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু সেম হবে না, একটা করে ইলেকট্রন কম হবে। আবার যদি অ্যানায়নের ক্ষেত্রে যদি দেখো, অ্যানায়নের ক্ষেত্রে কী হবে, একটা ইলেকট্রন কমে যাবে, একটা ইলেকট্রন বেড়ে যাবে।
যাবে, বাইরের সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন চলে আসবে। তো যখন সেটা চলে আসবে তখন সেটা নেগেটিভ আয়নে পরিণত হয়ে যাবে। তখন কি হবে, তখনও কিন্তু প্রোটন এবং ইলেকট্রন এদের সংখ্যা এক হবে না, প্রোটনের থেকে ইলেকট্রন একটা বেশি হয়ে যাবে, তাই তো? তো এরকমভাবে বলা হচ্ছে শুধু পরমাণুর ক্ষেত্রে, নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা এর পরস্পরের সেম হবে। এই জন্য বলা হচ্ছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সমান সমান ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের মোট সংখ্যা। আবার বলা হচ্ছে ওই মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বহির্ভূত ইলেকট্রনের মোট সংখ্যা। এটা তখন শুধুমাত্র পরমাণু যখন হবে, কিন্তু যখন আয়ন হবে তখন কিন্তু এটা খাটবে না। এই নিয়মটা কিন্তু শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হবে। এই নিয়মটা শুধুমাত্র পরমাণুর, নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে হবে, আয়নের ক্ষেত্রে কিন্তু হবে না। যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 11টি প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে 11টি ইলেকট্রন আছে। সোডিয়াম পরমাণুর বাইরের কক্ষে একটি ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সোডিয়ামের প্রোটন সংখ্যা কিন্তু দেখা যাবে যে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে তখন প্রোটন সংখ্যা দেখা যাবে 11টা, যেহেতু প্রোটন বেরোতে পারবে না কোথাও। কিন্তু ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য এখানে ইলেকট্রন 11-1 অর্থাৎ 10টি ইলেকট্রন কিন্তু দেখা যাবে। বোঝা গেল? তো এই 11 সংখ্যাটাকে কিন্তু বলা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। চলো ভর সংখ্যা দেখা যাক। মৌলের ভর সংখ্যা বলা হচ্ছে কি, কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক কণা, নিউট্রন নিস্তড়িত কণা। তো প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকেই বলা হচ্ছে ভর সংখ্যা। কি বলা হচ্ছে? সুতরাং ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এদের যোগফলকেই বলা হচ্ছে কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এদের যোগফলকেই বলা হচ্ছে ভর সংখ্যা। তারপরে বলা হলো সোডিয়াম, উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন ধরো সোডিয়াম পরমাণু, এখানে উদাহরণ নেওয়া হচ্ছে সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11টি প্রোটন এবং 12টি নিউট্রন আছে। সুতরাং সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা যেটা দাঁড়াবে 11টা প্রোটন প্লাস 12টা নিউট্রন। তাহলে এই 11টা প্রোটন এবং 12টা নিউট্রন এটা মিলে কিন্তু মোট 23 হচ্ছে। এটা হচ্ছে কিন্তু সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা। তাহলে আশা করি বোঝা গেছে। এরকমভাবে যতগুলো পরমাণু থাকবে সেরকম উদাহরণ কিন্তু তোমরা আরও বেশি করে উদাহরণ নেবে। আমি এখানে একটাই উদাহরণ দেখিয়েছি। অর্থাৎ কোনো মৌলের পরমাণুর যতগুলি প্রোটন থাকবে ততগুলি এবং যতগুলি নিউট্রন থাকবে সেই সংখ্যার যোগফলকেই বলা হবে কিন্তু মৌলের ভর সংখ্যা। তারপর চলো দেখে নেওয়া যাক নিউক্লাইড কাকে বলবো। দেখো নিউক্লাইডকে দেখতে কেমন? নিউক্লাইড দেখতে এরকম, অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে ভর সংখ্যা থাকবে এক্স, একটা যে কোনো মৌলের সাইন। যেমন ধরো একটা ক্লোরিনের কি দেওয়া আছে? ক্লোরিন এরকমভাবে দেওয়া হয়েছে। এটা ক্লোরিন পরমাণু পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা হচ্ছে 35। তো এরকম ক্লোরিন পরমাণু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট কোনো পরমাণুকেই বলা হচ্ছে নিউক্লাইড, অর্থাৎ নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা এবং নির্দিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট কোনো একটি পরমাণুকেই নিউক্লাইড বলা হয়। এখানে একটু বলার আছে, দেখে নাও একটু। এই যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভর সংখ্যা আর এটা কিন্তু পারমাণবিক সংখ্যা। বোঝা গেল? তাহলে আমরা একটা উদাহরণ দিয়েছি এখানে। এই উদাহরণটা দেখো, খেয়াল করো। ক্লোরিন পরমাণু নেওয়া হয়েছে। এখানে ক্লোরিন পরমাণু নিউক্লাইডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা কত আসবে? তাহলে এখানে 17 রয়েছে, যখন নিচে কি বললাম, নিচে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে নিচে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা Z = 17। তাহলে পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 17। ভর সংখ্যা মানে হচ্ছে উপরে যে সংখ্যাটা থাকবে এরকমভাবে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা কত? 35। তাহলে ভর সংখ্যা এবং যে ভর সংখ্যার মধ্যে কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এই যে 17টা যদি যেখানে পারমাণবিক সংখ্যা অলরেডি রইল, সেখানে কিন্তু নিউট্রন সংখ্যাটা বার করতে কোনো অসুবিধা হবে না। কি 35 - 17 নিউট্রন সংখ্যা বেরিয়ে গেছে এখান থেকে। প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে এইভাবে কিন্তু পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এগুলো নিউট্রন সংখ্যা। এখানে একটা কথা বলে রাখি, ধরো ক্লোরিন পরমাণু তো গেল, এটা তো ক্লোরিন পরমাণু গেল। যদি ক্লোরিন আয়নের হয়, ধরো এটা ক্লোরিনের এরকমই থাকবে 17, এখানে 35,
35 Cl মাইনাসের কথা বলা হলো। এখানে কিন্তু নিউট্রন সংখ্যা যদি কোনো পরমাণু যদি আয়নে পরিণত হয় তাহলে কিন্তু তার নিউট্রন সংখ্যাও কখনো চেঞ্জ হবে না, নিউট্রন সংখ্যাটা কিন্তু একই থাকবে। কারণ নিউট্রনটা কোথায় থাকে? নিউট্রনটা থাকে নিউক্লিয়াসের মধ্যে। তো যতক্ষণ না নিউক্লিয়াসের কোনোভাবে চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু নিউট্রনের কোনো পরিবর্তন হবে না, নিউট্রন সংখ্যারও পরিবর্তন হবে না, পরমাণুর প্রোটন সংখ্যারও কোনো পরিবর্তন হবে না। চেঞ্জ হবে কোথায়? বাইরের কক্ষে ইলেকট্রন। ইলেকট্রন যদি বেরিয়ে যায় তবে কী হবে? সেটা ইলেকট্রন বেরিয়ে গেলে পজিটিভ অর্থাৎ ক্যাটায়ন তৈরি হবে, যেটা আমি আগে বললাম। আবার ইলেকট্রন যদি কোথাও বাইরের কক্ষে সমবস্থ কক্ষে যদি ইলেকট্রন চলে আসে কোনোভাবে তাহলে সেটা কিসে পরিণত হয়ে যাবে? আয়নে পরিণত হবে। পরমাণু কিন্তু আর তখন থাকবে না। তাহলে ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে যদি বলা হচ্ছে ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা যদি বলা হয়, প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যাটা কত দাঁড়াবে? প্রোটন সংখ্যাটা দাঁড়াবে হচ্ছে দেখো 17 যেমন ছিল সেরকম আছে, 17, 17। যদি বলা হয় নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা ক্যালকুলেট করতে গেলে তোমাকে কী করতে হবে? 35, সরি একটু ইরেজ করতে হবে এখানটা, নিচ্ছি 35 বলা হচ্ছে। প্রোটন সংখ্যা 35 মাইনাস 17, প্রোটন সংখ্যা 17, তাহলে 35 ইজ ইকুয়ালস টু কত আসবে? এটা 18। এটা যেরকম আছে 18, এটা যেরকম আছে এখানেও কিন্তু কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হতে হবে কোথায়? ইলেকট্রন সংখ্যা যেটা 17 ছিল, এই 17টা থেকে কিন্তু একটা ইলেকট্রন এখানে কী হবে? অ্যাড হবে, কারণ ইলেকট্রন এখানে এসেছে, তাই তো? ইলেকট্রন এখানে এসেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 17 ছিল প্লাস 1, 18। তো এখানে ঘাবড়ে যাবে না, এইভাবে কিন্তু আমাদের সলিউশনটা করতে হবে। তোমরা আরও বিভিন্ন ধরনের নিউক্লাইড নিয়ে এটা করতেই পারো, প্র্যাকটিস করতে হবে। আমি যখন নিউমেরিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব তখন কিন্তু আরও এরকমভাবে প্রবলেম তোমাদের সাথে আলোচনা করব। তো চলো, এই হচ্ছে নিউক্লাইড। পরের স্লাইডে দেখতে পাচ্ছি আমরা আইসোটোপের ধারণা, ভেরি ইম্পর্টেন্ট। আইসোটোপ কী জিনিস খুব জানার দরকার, কিন্তু এটা কিন্তু ভীষণ কাজে দেয়, বিভিন্ন জায়গাতে কিন্তু দরকার হয়। তো চলো, বলা হচ্ছে আইসোটোপ বলা হচ্ছে কোনো মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকায় ভর সংখ্যা আলাদা হয়ে যাবে। অর্থাৎ যে কোনো একটা উদাহরণ নিয়ে যদি আমি দেখি, তাহলে উদাহরণ দেখো, এখানে হাইড্রোজেন দেখা যাচ্ছে, এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছ। হাইড্রোজেনে 3টে আইসোটোপ থাকে, অর্থাৎ 3টে আইসোটোপ মানে প্রোটিয়াম, একটা প্রোটিয়াম, একটা ডয়টেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। একটু দেখতে অসুবিধা হবে, মুখে বলে দিচ্ছি ওই জন্য। প্রোটিয়াম মানে হচ্ছে H11, অর্থাৎ H11 যে আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 এবং নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা 1 এবং নিউট্রন সংখ্যা 0, কারণ উপরে তো ভর সংখ্যা থাকে, ভর সংখ্যা তো প্রোটন প্লাস নিউট্রন, তো প্রোটনই তো এখানে 1 রয়ে গেছে, তাহলে 1 + 0, যার জন্য এটা কিন্তু প্রোটিয়াম, নিউট্রন সংখ্যা 0। তো এখানে একটা ছোটো কোয়েশ্চেন হয়, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম বলে, তখন কিন্তু তোমাকে প্রোটিয়াম বলতে হবে, ডয়ট্রিয়াম হবে না। এই কারণের জন্য হাইড্রোজেন বললেও কিন্তু ভুল হয়ে যাবে, এই কারণে যে হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়াম বলতে হবে। কেন বলতে হবে? ডয়টেরিয়াম কিন্তু আবার নিউট্রন সংখ্যা 0 নয়, কেন দেখুন, ডয়টেরিয়াম 1, 2, অর্থাৎ 1 যেখানে প্রোটন, আর 2 মানে হচ্ছে এখানে নিউট্রন হচ্ছে কিন্তু একটা, নিউট্রন একটা, প্রোটন একটা, তার মানে দুটো এখানে, তাই তো? ট্রিশিয়ামের কথা বলা হচ্ছে কি, ট্রিশিয়ামের ক্ষেত্রে 1, 3, অর্থাৎ এখানে কিন্তু দুটো নিউট্রন আছে, অর্থাৎ একটা প্রোটন আর দুটো নিউট্রন, এই জন্য এখানে 3 বলা হচ্ছে, H13। তাহলে এটা গেল হাইড্রোজেন। এইভাবে কার্বন থাকে, কার্বনের ক্ষেত্রে দেখো 6, 12, 6, 13 এবং 6, 14, এই 3টে আইসোটোপ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় কার্বনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে কটা দেখতে পাওয়া যায়? দুটো দেখতে পাওয়া যায়, অর্থাৎ এখানে অক্সিজেন O, 8, 16, 8, 17, এখানে O,
দেখতে পাচ্ছ। তাহলে যদি পরমাণু নিয়ে আমি আলোচনা করি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে, ইউরেনিয়ামের ক্ষেত্রে দেখা যায় এখানে একটা ফুল লিস্ট আছে, তোমরা এই লিস্টটা একটু কপি করে নিতে পারো। এখানে বলা হচ্ছে হাইড্রোজেনের, হিলিয়াম বলা হচ্ছে, লিথিয়াম বলা হয়েছে, বেরিলিয়াম বলা হয়েছে, বোরন বলা হয়েছে, কার্বন বলা হয়েছে, নাইট্রোজেন বলা হয়েছে, অক্সিজেন বলা হয়েছে, ফ্লোরিন বলা হয়েছে, নিয়ন বলা হয়েছে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে সালফার। সালফারেরও কিন্তু আইসোটোপ থাকে। তো যাই হোক, আইসোটোপের ব্যাপারটা দেখা গেল যে এদের পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, পারমাণবিক সংখ্যা সেম আছে, কিন্তু ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে। ভর সংখ্যা কেন পরিবর্তন হচ্ছে? কারণ নিউট্রন সংখ্যাটা আলাদা দেখা যাচ্ছে। তো এই নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। যেহেতু প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে কিন্তু এরা কিন্তু একই শ্রেণীতে অবস্থান দিতে হবে। কারণ তোমরা জানো যে তোমরা পরবর্তীতে পড়বে, যখন পর্যায় সারণীতে স্থান দেওয়া হবে কোনো মৌলকে, তখন কিন্তু তার পারমাণবিক সংখ্যার উপরে ভিত্তি করে স্থান দিতে হবে। এই কারণের জন্য এটাকে বলা হচ্ছে সমস্থানিক, অর্থাৎ আইসোটোপ মানে হচ্ছে সমস্থানিক, একই স্থানে অবস্থান করে। তো এই হচ্ছে আইসোটোপ ছিল। আইসোটোপের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব, কিছু সাধারণ বৈশিষ্ট্য। যে দুটি পরমাণু পরস্পরের আইসোটোপ হওয়ার অর্থ হলো তারা একই মৌলের পরমাণু, অর্থাৎ তারা কিন্তু একই মৌলের হতে হবে, বিভিন্ন মৌলের ক্ষেত্রে কিন্তু হবে না। আইসোটোপ লেখার সময় কিন্তু যদি কখনো ভুল করে আইসোটোপের ডেফিনেশন লেখাছে বিভিন্ন মৌল লিখে ফেলো, তখন কিন্তু সমস্যা হবে। তো এখানে দেখে নাও, কোনো নির্দিষ্ট মৌলে, এখানে কোনো মৌল, নির্দিষ্ট মৌল অর্থাৎ কোনো পার্টিকুলার মৌলে, কোনো মৌলের বিভিন্ন পরমাণু, এটা বলা হলো। তো এখান থেকে চলো, দুটি পরমাণু পরস্পরের আইসোটোপ হওয়ার অর্থ হলো, আইসোটোপগুলি মৌলের অর্থ হলো তারা একই মৌলের পরমাণু হবে। দ্বিতীয় বলা হচ্ছে যে একই মৌলের পরমাণু হওয়ায় রাসায়নিক ধর্ম অভিন্ন হয়। কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে তার পরমাণু সংখ্যার ওপর, অর্থাৎ পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার ওপর। একই মৌলের পরমাণু রাসায়নিক ধর্ম অভিন্ন হবে, অর্থাৎ প্রোটন সংখ্যা যেহেতু পরিবর্তন হবে না, আমি যেটা বললাম, তাহলে রাসায়নিক ধর্ম এরা কী হবে? অভিন্ন হবে। কারণ রাসায়নিক ধর্ম নির্ভর করে কিসের উপরে? প্রোটন সংখ্যার উপরে, তাই তো? তাহলে প্রোটন সংখ্যা, এবং যদি বলো যে পরমাণুর ক্ষেত্রে, তাহলে কিন্তু ইলেকট্রনও কিন্তু সেম হবে, তাই তো? আইসোটোপগুলির পরপর আলাদা হওয়ার ভরের উপর নির্ভরশীল ধর্মগুলি যেমন ঘনত্ব, ব্যাপনের হার, অ্যাকচুয়ালি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি কিন্তু আলাদা হয়ে যাবে। মনে রাখবে, আইসোটোপের ক্ষেত্রে কোন কোন ধর্মগুলি আলাদা ভিন্ন হয়, এটা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনে হয়। তখন এমসিকিউ কোয়েশ্চেনে এটা সলভ করতে গেলে কিন্তু তখন তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখবে, যেগুলো ভরের উপরে ডিপেন্ড করে। যেমন ধরো ঘনত্ব, ব্যাপনের হার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো কিন্তু প্রত্যেকটা আইসোটোপের ক্ষেত্রে আলাদা রকম হয়। এবার বলা হচ্ছে আইসোটোপগুলি মৌলের পরমাণু হয়, একই মৌলের পরমাণু হয়, পর্যায় সারণীতে একই স্থানে অবস্থান দেওয়া হয়, যার জন্য এটাকে সমস্থানিক বলা হয়। তো এটা আমি আগে বললাম। তো চলো এবার দেখে নিই আইসোবার কাকে বলবো। আইসোটোপ হলো আইসোবার। এবার আইসোবার মানে কি? একই মৌলের ভর সংখ্যা কিন্তু বিভিন্ন পরমাণু ক্রমাঙ্কযুক্ত বিভিন্ন মৌলের পরমাণুগুলিকে আইসোটোপ, আইসোবার বলা হয়। এখানে একটা পেয়ার তৈরি হবে, অর্থাৎ জোড় তৈরি হবে, যাদের কিন্তু ভর সংখ্যাটা সেম, অর্থাৎ পরমাণু সংখ্যা আর প্রোটন সংখ্যা আলাদা হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এদের ভর সংখ্যাটা কিন্তু আলাদা হবে, এক হবে। তারপর সেরকম পেয়ার্সগুলো কি দেখো, এখানে একটা বলা হচ্ছে সিজিএম এবং সেলেনিয়াম। দেখো এখানে বলা হলো সিজিএম এবং সেলেনিয়াম, এখানে কিন্তু এই সিজিএম এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 76 এখানে ভর সংখ্যা, এবং এখানেও কিন্তু 76 ভর সংখ্যা। এবং বলা হচ্ছে আয়রন এবং নিকেল, আয়রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 58 ভর সংখ্যাটা আসছে, এবং এখানেও 58, নিকেলের ক্ষেত্রে 58। এইভাবে তিনটে পেয়ার্সের যদি বলো, তিনটের ক্ষেত্রে আর্গন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, তিনটেরই কিন্তু ভর সংখ্যা 40। তার মানে কিন্তু ভর সংখ্যা 40 হওয়ার জন্য তিনটে একটা পেয়ার্স তৈরি করেছে। এই পেয়ার্স বা এই জোড় নয়, অ্যাকচুয়ালি তিনটে নিয়ে গঠিত হয়েছে। এই তিনটে মৌলকে কিন্তু আইসোবার বা সমভর বলা হয়, অনেক সময় সমভর বলা হবে। তারপরে দেখো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, সোডিয়ামের ক্ষেত্রে 11-24 যে সোডিয়ামের থাকবে, সোডিয়ামে বিশেষ করে 11-23 থাকে, তো 11-24 যেটা আছে, এবং ম্যাগনেসিয়ামের 12-24 যেটা আছে, এটা পরস্পরের কিন্তু আইসোবার। আবার দেখো কোবাল্ট 64 এবং নিকেল 64, কোবাল্ট এবং নিকেলের কিন্তু ভীষণ ইউজ করা হয় ফিজিক্সে, বিভিন্ন ম্যাগনেটিক সাবস্টেন্সে ইউজ করা হয়। তো যাই হোক, কোবাল্ট 64 এবং নিকেল 64, এটা হওয়ার জন্য কিন্তু এদেরকে ভর সংখ্যা বলা হচ্ছে। ভিন্ন নিউট্রন সংখ্যাযুক্ত আইসোবার সমূহের সংখ্যা কিন্তু
পরমাণু ক্রমাঙ্ক আলাদা হওয়ায় এদের ভৌত রাসায়নিক ধর্ম আলাদা হবে। দুটি ভিন্ন মৌলের প্রোটন সংখ্যা সর্বদা অসমান হয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ সিজিএম, এখানে সেলেনিয়াম, এখানে সিজিএম এবং সেলেনিয়াম, এখানে আয়রন এবং নিকেল, এগুলো কিন্তু যেহেতু এদের পারমাণবিক সংখ্যা আলাদা, সেই জন্য কিন্তু এরা পরস্পর কিন্তু ভিন্নধর্মী। মনে রাখবে আইসোবার মানে কিন্তু ভিন্নধর্মী। তো চলো এবার শুরু করা যাক। আইসোবারের ভর সংখ্যা সমান হলেও প্রকৃত ভরের সামান্য পার্থক্য থাকবে। এটা কীভাবে ব্যাখ্যা করা, চলো দেখে নিই। যে বলা হচ্ছে যে এখানে একই ভর সংখ্যা নিউক্লিয়েটকে আইসোবার বলা হয়, তোমরা জানো। আমি দুটো উদাহরণ নিচ্ছি, একটা কার্বন এবং একটা নাইট্রোজেন। কার্বন হচ্ছে 614 এবং নাইট্রোজেন হচ্ছে 714। একটা উদাহরণ নিচ্ছি। তাহলে 14 এখানে যেটা ভর সংখ্যা, এটা কার্বন আর নাইট্রোজেনের এটা ভর সংখ্যা, কারণ এদের সমভর বা আইসোবার বলা হচ্ছে যে এদের অর্থাৎ ভর সংখ্যা, অর্থাৎ 14 কিন্তু ধর্মের ক্ষেত্রে সেম। এবং এটা বলা হচ্ছে, এবার দেখো বলা হচ্ছে পরমাণুটির পারমাণবিক ভর কত, অর্থাৎ C614 পারমাণবিক ভর হচ্ছে 14.003241। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা একটা এক্সপ্লেনেশনের জন্য। এটা শুধু এত একটা বড় ডিজিট, এটা কিন্তু এএমইউ এককে নির্ণয় করে। তোমরা এএমইউ একক অলরেডি নির্ণয় করতে শিখে গেছো। তোমরা ক্লাস 9-এ যখন পরিমাপ পদ্ধতি পড়েছো তখন অ্যাটমিক ইউনিট দেখেছো। অ্যাটমিক ইউনিটটা বলে রাখি, অ্যাটমিক ইউনিট হচ্ছে পরমাণুর ভরের একটা একক। তাহলে এরকমভাবে C614 পরমাণুর প্রকৃত ভর 14.0032 ইউনিট এটা। তাহলে এই যেটা বলা হলো এত ইউনিট, এইটা যে কোনো একটা মনে রাখবে, একই ব্যাপার। নাইট্রোজেনের ক্ষেত্রে বলা হচ্ছে, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 14.00 তাহলে এই যে ভরটা এক্সেস হচ্ছে, বোঝার ব্যাপারটা আমি এই জন্য নিয়েছি যে এই যে ভরটা এক্সেস হচ্ছে, এখানে এটা, এখানে একটা, এই ভরটা কোথা থেকে আসছে? প্রশ্ন হচ্ছে এই ভরটা কোথা থেকে আসছে। তাহলে বলা হচ্ছে কোশ্চেনটা কী ছিল, যে আইসোবারের ভর সংখ্যা সমান হলেও প্রকৃত ভরের সামান্য পার্থক্য থাকবে। এই ভরের পার্থক্যটা কোথা থেকে আসে সেটাই আমার ব্যাখ্যা। এখানে বলা হচ্ছে নিউক্লিয়ার দুটির ভর সংখ্যা একই হলেও নিউক্লিয়ার দুটির মধ্যে উপস্থিত প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সংখ্যার পার্থক্য আছে। নিউট্রন এবং প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য, সেই জন্য ইলেকট্রনের ভরকে অগ্রাহ্য করা হয়। যেহেতু নিউট্রন এবং প্রোটনের ভর যথাক্রমে এত এত উদাহরণ আছে, সেহেতু 14 এবং কার্বন নাইট্রোজেনের পরমাণুটির প্রকৃত ভরের পার্থক্য থাকে। অর্থাৎ আমি যেখানে ভরটা করছি এটা তো ভর সংখ্যা, এই ভরটাতে এখানে দেখা যাচ্ছে যে এটা এবং এটা, অর্থাৎ নিউট্রন এবং প্রোটন এদের অরিজিনাল ভরটা এটা। এই দুটো ভরকে যদি, অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণুর মধ্যে 7টা প্রোটন থাকবে আর 7টা নিউট্রন থাকবে। তাহলে আমি 7টা এইটা দিয়ে গুণ করবো, 7 ইন্টু এটা প্লাস 7 ইন্টু এটা। এই যে এখানে দুটোই তো 1 আছে, তাহলে 7 7 14 আসবে। কিন্তু এই যে এক্সেস পার্টটা রয়ে গেল, এই এক্সেস পার্টটাই কিন্তু, এটা হচ্ছে প্রোটন এবং নিউট্রনের অরিজিনাল ভর, তাহলে এই ভরটাই কিন্তু আমার এখানে ডিফারেন্স চলে আসবে। অর্থাৎ এই যে ভরটা এখানে দেখা যাচ্ছে যে এক্সেস একটু বেশি হয়ে গেছে, সেই ভরটা কিন্তু ওই প্রোটন এবং নিউট্রনের যে যোগফল ভর, যেটা ভর যোগ করবো, 7টা প্রোটন যদি থাকে, কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন আর 8টা নিউট্রন এখানে আছে, তো এখানে ওদের মধ্যে কিন্তু এরকমভাবে চেঞ্জটা আসবে। এই যে এক্সেস ভরটা কিন্তু দেখা যাবে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। পরবর্তীকালে আমরা এটা পড়বো, যেটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। দুটো ভরের মধ্যে যদি পার্থক্য করা হয়, অর্থাৎ পরমাণুর ভর এবং এদের যোগফল, প্রোটন এবং নিউট্রনের ইন্ডিভিজুয়ালি করে যোগফল করে যদি ভর বার করা হয়, তাহলে ভরের কিছু পার্থক্য দেখা যাবে, এটাকে বলা হচ্ছে ভর ত্রুটি। এরপর হচ্ছে নিউক্লিয় বলের ধারণা। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিয় বল সাধারণত নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত এক ধরনের বলকেই, বিশেষ বলকেই বলা হচ্ছে নিউক্লিয় বল। বিশেষ বলটা কি? দেখো, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন তো ধনাত্মক কণা এবং নিউট্রন তো নিস্তড়িত কণা, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল থাকার কথা ছিল না, তাই তো? কিন্তু দেখা যায় যে এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যে প্রোটনগুলো কী করে, চার্জ নিউট্রনকে দিয়ে দেয়।
তাহলে নিউট্রনকে চার্জ দিয়ে দিলে এদের মধ্যে বিকর্ষণ বল হওয়ার কথা। ইভেন প্রোটনের মধ্যেও কি একটা বিকর্ষণ বল থাকার কথা, তাহলে প্রোটন হওয়ার কথা ছিল। তো প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বল সেটাকে ওভারকাম করে প্রোটন আধান নিউট্রনকে দিয়ে দেওয়ার জন্য কিন্তু এক ধরনের আকর্ষণ বল সৃষ্টি হবে, তাই তো? এই আকর্ষণ বলের দরুন প্রোটন এবং নিউট্রন পরস্পরের মধ্যে আকর্ষিত অবস্থায়, দৃঢ় আকর্ষিত অবস্থায় থাকে, যেটা কিনা প্রোটন বল বিকর্ষণ বল থেকে অনেক অনেক বেশি। এই হচ্ছে নিউক্লিয় বলের সৃষ্ট। তাহলে দেখো এখানে উদাহরণ হিসেবে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে যে পরমাণুর মধ্যে উপস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণাগুলি নিজেদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করা সত্ত্বেও নিউক্লিয় বল আকর্ষণ প্রকৃতির হয় এবং সুস্থিত হয়। কারণ হাইজেনবার্গের মতে, বিজ্ঞানী হাইজেনবার্গ এই ধারণাটা দেন যে নিউক্লিয়াসের সর্বপ্রথম হাইজেনবার্গ এই ধারণাটা দেন নিউক্লিয় বলের ধারণা। বলা হলো নিউক্লিয়াসের মধ্যস্থ প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রতিনিয়ত অবিরাম গতিতে আধান বিনিময় ঘটে, যেটা বললাম যে প্রোটন এবং নিউট্রন রূপান্তরিত হয়, নিউট্রন প্রোটনে রূপান্তরিত হয়। এই পারস্পরিক রূপান্তরের ফলে সমধর্মী প্রোটনগুলির মধ্যে ক্রিয়ারত বিকর্ষণ বল দূরীভূত হয় এবং প্রোটন এবং নিউট্রনের মধ্যে এক প্রবল আকর্ষণ বলের উদ্ভব হয়। এই আকর্ষণ বলের নাম হচ্ছে নিউক্লিয় বল। তাই হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বলের কী কী বৈশিষ্ট্য দেখা যায় দেখে নেওয়া যাক। প্রথমত বলা হলো মহাকর্ষীয় আকর্ষণ বল স্থির তড়িৎ আকর্ষণ বলের চেয়ে নিউক্লিয় বলের মান অনেক বেশি, অর্থাৎ অত্যন্ত তীব্র। কিন্তু সমস্যা একটা, যেই বলটা বেশি দূর পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ নয়, খুব সামান্য এরিয়া ফার্মি রিজনে কিন্তু এটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে কিন্তু এই বলের কোনো অস্তিত্ব নেই। তো সুতরাং অনেক বেশি শক্তিশালী কিন্তু নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ, পাল্লাটা খুব কম। অর্থাৎ এটি শুধু আকর্ষণ প্রকৃতির বল। এই বল আধান নিরপেক্ষ, অর্থাৎ আধান যাই হোক না কেন সেটার কোনো কিন্তু ডিপেন্ড করে না, যদিও নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন আছে, ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং নিস্তড়িত নিউট্রনের জন্য এই বলের মান একই হয় এবং অর্থাৎ একটা প্রোটনের যে বল হবে একটা নিউট্রনের কিন্তু সেই একই বল হবে। এটা প্রোটন এবং নিউট্রনের জন্য প্রোটনে আধান আছে, নিউট্রনে আধান নেই, দুটো বল যে আলাদা হবে তা নয়, কিন্তু প্রোটন এবং নিউট্রনের মধ্যে সেম বল থাকবে। আচ্ছা, নিউট্রন প্রোটন বলগুলির মধ্যে কোনো পার্থক্য নেই। তারপরে বলে এই বল স্বল্প পাল্লার মধ্যে, যেটা বলছিলাম যে খুব কম রেঞ্জের মধ্যে। এই বল নিউক্লিয়াস থেকে দূরে যখন যাব, নিউক্লিয়াসের দূরে কিন্তু এই বলের, নিউক্লিয়াসের বাইরে কিন্তু এই বলের অস্তিত্ব নেই। তো সুতরাং এই হচ্ছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলো ছিল। এরপরে দেখো বিভিন্নমূলী ইলেকট্রন বিন্যাস। ভেরি ইম্পর্টেন্ট দ্যাট এখানে দেখা যাচ্ছে যে যেটা বলছিলাম প্রথম কক্ষ অ্যাকর্ডিং টু বোরস মডেলের মধ্যে, এখানে একটু বলে দিই যে এটা হচ্ছে n=1, n=2 L কক্ষ, M কক্ষ, n=4, এইভাবে কক্ষগুলোকে ভাগ করা হয়েছে। এই কক্ষগুলোতে কতগুলি ইলেকট্রন থাকবে সেটার কথা বলছিলাম, যে এই কক্ষগুলিতে ইলেকট্রন সংখ্যা কত, সেটা একটা সূত্র আছে। সূত্রটা কি? 2n², যেখানে দেখতে পাচ্ছ 2n² সূত্র, অর্থাৎ n যেখানে কি কক্ষ সংখ্যা, n=1 2 3 এভাবে ইন্টিজার সংখ্যাগুলো হবে। তাহলে n= যখন 1 হবে তখন কে কক্ষ, n=2 হলে অলরেডি জানো তোমরা L কক্ষ, n=3 হলে M কক্ষ, এইভাবে আস্তে আস্তে ওখানে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম কক্ষে কে কক্ষে কতগুলি ইলেকট্রন থাকবে তার ফর্মুলা কত? 2 × 1² 1² মানে 1, 2 × 1 মানে 1, তাহলে এই যে হচ্ছে 2, দুটো ইলেকট্রন। L কক্ষে দেখো, L কক্ষে 2² মানে 4 × 2 মানে হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 8, 2 × 3² মানে 9, মানে এখানে 18, এভাবে 32। আর এখানে MnO যদি নাও, ও হচ্ছে 5, ও কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 2 × 5² 5² মানে 25 × 2 মানে 50, তাহলে এখানে কত হয়? 50। ও যে কক্ষ, সেই কক্ষটাতে 50 ইলেকট্রন সংখ্যা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইলেকট্রন বিন্যাস যখন করব তখন আমাদের আর একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, সর্ববহিস্থ কক্ষে কিন্তু এখানে 8টার বেশি ইলেকট্রন দেওয়া যাবে না। সর্ববহিস্থ কক্ষে 8 বা 18, তাহলে মনে রাখতে হবে এখানে সর্ববহিস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন কিন্তু থাকবে না, এবং তার আগের কক্ষে 18টির বেশি ইলেকট্রন কিন্তু থাকবে না। তাহলে এই 8 আর 18 গল্পটা কিন্তু ভালো করে বুঝতে হবে, যে সর্ববহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন রাখা যাবে না, এবং তার আগের কক্ষে যদি 18টা ইলেকট্রন আসে তাহলে ঠিক আছে, তার আগে কিন্তু 18টার বেশি ইলেকট্রন কিন্তু রাখা যাবে না। বোঝা গেল? তাহলে এই দুটো পদ্ধতি কিন্তু ভালো করে মেনটেন করতে হবে। আবার দেখো N কক্ষ এবং তার পরের সব কক্ষে 32টির বেশি ইলেকট্রন থাকবে না, অর্থাৎ সব কক্ষেই 32টির বেশি ইলেকট্রন
পরের সব কক্ষেই অর্থাৎ এন কক্ষ ও কক্ষ এইভাবে যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে এন কক্ষ এবং তার পরের সব কক্ষে 32টার বেশি ইলেকট্রন কিন্তু থাকবে না। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। অর্থাৎ তবে প্যালাডিয়ামকে বলা হচ্ছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 46, ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম দেখা যায়। এই প্যালাডিয়াম মৌলের সর্বস্থ কক্ষে 18টি ইলেকট্রন উপস্থিত, সর্বস্থ কক্ষে 8টির বেশি ইলেকট্রন উপস্থিত থাকে। তো এইখানে এইটুখানি কিন্তু দরকার নেই আপাতত, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু এইটুখানি কিন্তু দরকার নেই। এই যে বর্ডার লাইনটা টানা আছে, এই লাইনটা কিন্তু দরকার নেই, এই লাইনটা কোনো দরকার নেই এখন। এই সিলেবাসের বহির্ভূত একটা জিনিস যেটা তোমাদের একটু জেনে রাখার জন্য কাজে দেবে। তাহলে আমাদের দেখতে পেলাম দুটো পদ্ধতি কিন্তু, 1, 8, 18। 8 সর্বস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, তার আগের কক্ষে 18টা ইলেকট্রন, কিন্তু 18টা ইলেকট্রনে তার আগের কক্ষে 18টার বেশি ইলেকট্রন থাকবে না। এই হচ্ছে কিন্তু আমাদের তথ্য, এবং প্রত্যেকটাতে যেটা ইলেকট্রন সংখ্যা থাকতে পারে সেটা 2, 8, 18 এইভাবে কিন্তু ভাগ রইল। তাহলে চলো এবার দেখে নিই যে হাইড্রোজেনে কটা আছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 1। তার মানে এর ইলেকট্রন সংখ্যাও কত হবে, যেহেতু পরমাণু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সেম হবে, তাহলে ইলেকট্রন সংখ্যা 1। অর্থাৎ এখানে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ এভাবে দেওয়া আছে। তাহলে কে কক্ষে কটা, এম কে কক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে, 2টো। এবার চলো হিলিয়াম দেখো, হিলিয়ামের ক্ষেত্রে 2টো আছে, হিলিয়াম পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2। তাহলে 2 যদি হয় তাহলে এখানে কে কক্ষে কত আছে, 2টো। এল কক্ষ নেই, এম কক্ষ নেই, এন কক্ষ নেই। এবার দেখো লিথিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে কত, 3। লিথিয়ামের ক্ষেত্রে 3 যখন হচ্ছে তখন কে কক্ষে দেখো, কে কক্ষে কটা থাকবে, কে কক্ষে কিন্তু 2টোই থাকবে, কে কক্ষে 2টোই আছে। এবার এল কক্ষের পালা, পরবর্তী কক্ষে চলে যাব। পরবর্তী কক্ষে কত, এল ইজ ইকুয়ালস টু এখানে কত থাকবে, এল কক্ষে 1, তাহলে বোঝা গেল এন কক্ষে 1 থাকবে। এইভাবে এল কক্ষ আস্তে আস্তে বাড়তে থাকবে, এল কক্ষে বাড়তে বাড়তে কোথায় চলে যাবে, 8টা। এইখান থেকে শুরু করা যাক যে এখানে নিয়নেরটা দেখো, নিয়নেরটা এই যে এটা হচ্ছে নিয়নে হচ্ছে 10। তাহলে 10টা হলে কে কক্ষে কত, কে কক্ষে 2টো, আর এল কক্ষে কত, 8টা তো থাকতে পারে, আমাদের নিয়ম অনুসারে 8টা ইলেকট্রন থাকতে পারে। যখন দেখা যায় ফ্লোরিন দেখো, এখানে ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 9টা, ফ্লোরিনের ক্ষেত্রে 2, কে কক্ষে 2টো, আর এল কক্ষে কত, 7টা। তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাদেরকে শিখে রাখতে হবে। তোমাদের সিলেবাসে কিন্তু 20টার বেশি ইলেকট্রন বিন্যাস কিন্তু নেই, প্রথম 20টা। এই কারণে যেটা বলা হচ্ছে চার্ট সহ প্রথম 20টা ইলেকট্রনের বিন্যাস এখানে দেখানো হয়। তো এইভাবে তোমরা 20টা ইলেকট্রন বিন্যাস কিন্তু শিখে রাখবে। তারপরে দেখো যখনই আমি সোডিয়ামের মধ্যে চলে যাচ্ছি, দেখো সোডিয়ামের মধ্যে চলে গেলে এখানে দেখতে পাচ্ছ সোডিয়ামের 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে 2, এটাতে কোনো সমস্যা ছিল না। এটাতেও দেখতে পেলাম 2 আর রইল কটা, 9টা, তাই তো, 9 এর 2, 11, তাহলে 9টা। তাহলে আমার যেহেতু নিয়মটা আছে যে সর্বস্থ কক্ষে 9টার 8টার বেশি দিতে পারবো না, তাহলে আমি 8টাই দিতে পারবো। আবার এখানে দেখো কে কক্ষে দুটোই ফুলফিল রয়েছে, তাহলে আমাকে কি নতুন করে একটা কক্ষ নিয়ে আসতে হবে। নতুন করে কক্ষ নিয়ে আসলাম কি, এম কক্ষ। তাহলে এম কক্ষে কত হলো, 1 দিয়ে দিলাম, এল কক্ষে 8টা দিয়ে দিলাম, এবং এম কক্ষে কত দিলাম, 1টা দিয়ে দিলাম। তাহলে একটা ইলেকট্রন দিয়ে দিলে আমাদের কত হয়ে গেলো, ফুলফিল হয়ে গেলো, 2, 8, 1, 11। তাহলে এইভাবে আবার চলতে রইলো। এইভাবে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার এইভাবে 8, 8, 8 করে দেখতে পাচ্ছ, 2, 3, 4, 5, 6, 7, 8 করে আস্তে আস্তে বাড়ছে। এইখানটা বোঝাচ্ছি, এইখানটা মানে হচ্ছে আর্গনের এখানে দেখা যাচ্ছে আর্গনে 18টা ইলেকট্রন বিন্যাস করো। 18টা ইলেকট্রন বিন্যাস, কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, তাহলে 10টা হয়ে গেল। এম কক্ষে কটা, এম কক্ষে 8টা। তার মানে এম কক্ষে কিন্তু সর্বস্থ কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে, সর্বস্থ কক্ষে 8টা ইলেকট্রন রয়েছে। তারপরে দেখো পটাশিয়াম, ভেরি ইম্পর্টেন্ট, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই হচ্ছে পটাশিয়াম, এখানে আছে পটাশিয়াম, একটু দেখতে অসুবিধা হবে হয়তো বা। পটাশিয়াম 19, আমার কথা শোনো, খেয়াল করো, পটাশিয়াম হচ্ছে 19। তাহলে 19 যদি হয় তাহলে 18 পর্যন্ত অলরেডি আমরা করে ফেলেছি। তো 18 ইলেকট্রন বিন্যাসে দেখতে পেলাম 2, 8, 8, 8, 2, 8, 8 রইল, 8 আর 2, 10, 18, 8, 8, 8 আর 10, 8 আর 2, 10, আর 8, 18। তাহলে কে, এল, এম এই 3টে কক্ষ এলো।
এইবার আর একটা ইলেকট্রন বেশি হলো, এটা 19, তাহলে একটা ইলেকট্রন কোথায় যাবে? বাইরের আগের কক্ষে কটা আছে? 8টা। তো এই এল কক্ষের হিসাবটা দেখো, এল কক্ষে কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তা আমি কিন্তু এখানে জোর করে 9টা ইলেকট্রন লিখে দিতে পারি না। এখানে জোর করে 9টা ইলেকট্রন দিয়ে এখানে 8 করে দিলাম, সেটা কিন্তু সম্ভব না। এখানে কিন্তু 8 করে দিলাম, সেটা কিন্তু সম্ভব না। কারণ এখানে কিন্তু এল কক্ষ, অন্য কক্ষে যেখানে নেওয়ার ক্ষমতা আছে, যেমন এম কক্ষে 18টা ইলেকট্রন যেতে পারে। যখন এম কক্ষ আগের কক্ষ হবে, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে KLMN আসছে, এম কক্ষে 8টার বেশি ইলেকট্রন যেতে পারে যখন এন কক্ষ আসবে তখন, অর্থাৎ 4টে কক্ষ যখন আসবে তখন, কিন্তু সবসময় নয় সেটা। তাহলে এম যেতে পারে, কিন্তু যেহেতু এখন যাবে না। কেন এখন যাবে না? কারণ এল কক্ষে 8টাই থাকতে পারে, তার বেশি আর থাকতে পারে না। তো এই কারণের জন্য এখানে 8টা থাকবে। এবার তাহলে যেহেতু আর ধরছে না, কোথাও ধরা যাচ্ছে না, বা সর্বস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, নতুন করে আবার একটা কক্ষ নিয়ে আসতে হবে। সেই কক্ষটার নাম দেওয়া হচ্ছে কি? এন কক্ষ। এন কক্ষে কটা ইলেকট্রন থাকবে? এন কক্ষে একটা ইলেকট্রন থাকবে। এই এন কক্ষে একটা ইলেকট্রন। তাহলে দেখো এইভাবে ক্যালসিয়ামের কত? 20, তোমরা জানো ক্যালসিয়ামের 20। এইভাবে 2, 8, 8, এবার একটা করে বাড়লো এখানে 2। এই ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাদের আছে সিলেবাসে। তো এই ক্যালসিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা ঠিকঠাকভাবে বুঝবে। এবারে যেটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা তথ্য, যেটা বোরের স্বীকার্য থেকে আমরা এসেছি। বোরের স্বীকার্য থেকে দেখো, বোরের স্বীকার্য বললাম যে প্রথমত এই নির্দিষ্ট কক্ষপথের কথা। একটা নির্দিষ্ট কক্ষপথ যত দূরে যাব তত বেশি শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, এন কক্ষ, এন কক্ষের শক্তি বেশি হবে। এবং এন কক্ষ থেকে যখন এম কক্ষে, এন কক্ষ থেকে যখন এল কক্ষে, এন কক্ষ থেকে যখন কে কক্ষে যাব, তখন কিন্তু ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটবে এবং একটা শক্তির শোষণ ঘটবে। এই শক্তির শোষণ এবং বিকিরণ, এই ধারণাটা কিন্তু এখানে বলা হচ্ছে যে কক্ষ থেকে কক্ষান্তরে ইলেকট্রনের গমনের ফলে শক্তির শোষণ এবং বিকিরণ, যেটা বোরের তত্ত্ব। আমি এখানে নতুন করে একটা দেখানো হচ্ছে। এই সেই একই তরঙ্গের আকারে বিকিরণ ঘটবে, শোষণ ঘটলেও তরঙ্গের আকারে শোষণ ঘটবে, এটা বলা হলো। আয়নি ভবন, এখানে এই আয়নি ভবনের কথাটা বুঝো। আয়নি ভবন কথাটা বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে। সর্বনিম্ন শক্তি স্তর কোথায় থাকতে পারে? কি কক্ষ? সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তখন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক ধনাত্মক আধানে ধনাত্মক আয়নে পরিণত করছে। ধনাত্মক আয়ন মানে ক্যাটায়ন। ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, ভালো করে বুঝবে। যে শক্তি স্তরগুলো আছে, সেই শক্তি স্তরের সবটাই গ্রাউন্ড স্তর। কত? গ্রাউন্ড স্তর মানে K=1, N=1, তার মানে কে কক্ষ। কে কক্ষে কোনো ইলেকট্রন যদি থাকে, সেই ইলেকট্রনটার সর্ববহিস্থ কক্ষ, অর্থাৎ যার ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ কী হবে? কে, গ্রাউন্ড স্টেট। এবং গ্রাউন্ড স্টেটের সব থেকে ইলেকট্রন আলগাভাবে আবদ্ধ ইলেকট্রন, দুটো ইলেকট্রন থাকতে পারে, কিন্তু বলা হয়েছে যেটা সব থেকে আলগাভাবে আছে, সেই আলগাভাবে ইলেকট্রনটাকে কিন্তু বার করতে হবে। অর্থাৎ ইলেকট্রনটাকে বার করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তাকেই বলবো হাইড্রোজেনের আয়নীভবন শক্তি, তাকেই বলবো আয়নীভবন শক্তি বা আয়নাইজেশন এনার্জি। এবং এটাকেই বলা হচ্ছে আয়নীভবন। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে আয়নীভবন। হাইড্রোজেন মৌলের ক্ষেত্রে কী হয়? বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটাকে যখন বার করবো তখন তাকে কী বলবো? হাইড্রোজেনের আয়নীভবন শক্তি। তো সেই আয়নীভবন শক্তির মান কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা একটা 13.6 ইলেকট্রন ভোল্ট একক। ইলেকট্রন ভোল্ট একক মানেই হচ্ছে কিন্তু জুল এককে কনভার্ট করা যায়। 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻⁹ জুল। অর্থাৎ ইলেকট্রনকে একটা ভোল্ট দিয়ে ভাগ করে দিলে, ইলেকট্রনের আধানকে একটা ভোল্ট দিয়ে গুণ করে দিলেই কিন্তু 13.6 জুল, 13.6 × 1.6 × 10⁻⁹ জুল চলে আসবে। তাহলে সেটা জুল এককে আয়নীভবন শক্তির মান বেরোবে। কিন্তু মনে রাখার ক্ষেত্রে আমরা কিন্তু ইলেকট্রন ভোল্ট এককটা মনে রাখি, যে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু হাইড্রোজেনের গ্রাউন্ড স্টোরড এনার্জি। এই একটা ইলেকট্রনকে বার করতে গেলে, হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বার করতে গেলে কিন্তু এই পরিমাণ শক্তির কিন্তু দিতেই হবে। তো এটা কিন্তু মাথার মধ্যে থাকবে, এটা মনে রাখবে। এটা অনেক সময় এক্সাম্পল দেয়, অনেক সময় MCQ কোয়েশ্চেনে দেয়। তো এই হচ্ছে পরমাণুর গঠনে ছিল।
তো যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর আমার পরমাণু গঠনের অঙ্ক নিউমেরিক্যাল পার্টগুলো আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।